সাস্টেইনেবিলিটি রেটিং এটি আসলে কি গুরুত্ব বহন করে? সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে যে তার নিজস্ব স্ট্রেংথ আছে কিনা। পূবালী ব্যাংকের সহজ শর্তে কিভাবে সে ফাইন্যান্স পেতে পারে? প্ল্যাটিনাম লিড সার্টিফাইডের ক্ষেত্রে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তারা আমাদের সাথে ব্যাংকিং করছে। কেমন ইন্টারেস্ট রেটে কারা কারা আপনাদের বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে ফান্ডিং করছে? এখন আইএফসিরও একটা ম্যান্ডেট আছে 100 মিলিয়নের। এখানেও ওই আলটিমেটলি তার খরচ পড়বে 7%। জেন্ডার ব্যালেন্সের একটা রেটিং এর কথা বলে, Rating সেখানে আপনাদের পারফরমেন্স কিরকম? ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যত ধরনের বড় কমিটি আছে সব কমিটিতে আমরা আমাদের উইমেন পার্টিসিপেশন রেখেছি। গ্রিন ফাইন্যান্স আপনারা কত করতে চান? 27-এর মধ্যে যেন আমরা আউটস্ট্যান্ডিংটা 10,000 কোটি টাকার মতো এই জায়গায় নিয়ে যেতে পারি। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। আমরা আজকে আছি পূবালী ব্যাংকে। পূবালী ব্যাংক 2024 সালে সাস্টেইনেবিলিটি রেটিংয়ে টপ 10টি ব্যাংকের মধ্যে একটির অবস্থান নিয়েছে। তো সাস্টেইনেবিলিটি রেটিং হচ্ছে পরিবেশ বান্ধব বিনিয়োগ। তো কিভাবে পরিবেশ বান্ধব বিনিয়োগ করছে পূবালী ব্যাংক, কিভাবে আমাদের গ্রিনারিতে তারা কন্ট্রিবিউট করছে, কিভাবে তারা এই রেটিংটি ধরে রাখছে এবং এই সাস্টেইনেবিলিটি রেটিংয়ের গুরুত্ব কি একটি ব্যাংকের জন্য, আমরা সেই বিষয়গুলোই আজকে জানবো পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলীর কাছ থেকে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই এই যে সাস্টেইনেবিলিটি রেটিং এটি আসলে কি গুরুত্ব বহন করে বা কোন কোন কম্পোনেন্টের উপর বেস করে পূবালী ব্যাংক আসলে এই টপ লিস্টে আসলো? সাস্টেনেবল ফিন্যান্স তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ ব্যাংক এই রেটিংটা জেনারেলি করে থাকে। এটা 3টা ইস্যু বেসিক্যালি বাংলাদেশ ব্যাংক দেখে। আমি বলবো 3টা ব্রড ক্যাটাগরিতে কম্পোনেন্ট আছে। একটা কম্পোনেন্ট হচ্ছে যে আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ, দ্যাট ইজ আমাদের যে অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো আছে, ব্যালেন্স শিটের বিষয়গুলো আছে, অপারেটিং প্রফিট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, ক্লাসিফাইড লোনস, প্রভিশনের ক্ষেত্রে, দ্যাট ইজ একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্ট্রেংথটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। এবং এটাতে একটা বইকার, কারণ সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে যে তার নিজস্ব স্ট্রেংথ আছে কিনা, এই জায়গাটাতে দেখে। সেকেন্ড ইস্যু, যেহেতু আমরা বিনিয়োগ করে থাকি বিভিন্ন অর্গানাইজেশনে, সেই ক্ষেত্রে আমরা গ্রিন এবং সাস্টেনেবল এরিয়াতে কতটা বিনিয়োগ করেছে আমাদের টোটাল বিনিয়োগের, সেইটা একটা বড় ইম্প্যাক্ট এখানের মধ্যে থাকে। আরেকটা হচ্ছে যে আমরা অন্যদেরকে বললাম গ্রিন করতে, আমরা নিজেরা কি করলাম। তার মানে আমাদের সারা বাংলাদেশব্যাপী যত শাখা আছে, এটিএম বুথ আছে, ব্রাঞ্চ আছে, হেড অফিস আছে, সেই সবগুলোর ক্ষেত্রে সেইখানে আমরা আমাদের অপারেশনাল লেভেলে গ্রিনটা কীভাবে এনেছি বা সাস্টেনেবিলিটি এনেছি, এই 3টা প্রেক্ষাপট নিয়ে বেসিক্যালি এই রেটিংটা করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা একটা বড় ইম্প্যাক্ট কাস্টমারের মাইন্ডে থাকবে যে কোনো একটা ব্যাংক যদি সাস্টেনেবল রেটিংয়ে ভালো থাকে, তার মানে কি তার ব্যালেন্স শিট স্ট্রেংথ, তার ফিনান্সিয়াল স্ট্রেংথ ভালো। সেকেন্ড, মানে ওই ব্যাংকটি লম্বা সময় সে হচ্ছে মানে স্ট্রং পারফরম্যান্স চলবে। তারপরে অপারেশনাল লেভেলে ভালো, এবং সে যেখানে বিনিয়োগ করছে সেটাও পরিবেশ বান্ধব। কারণ ব্যাংকার থেকে শুরু করে আমাদের যারা এন্টারপ্রেনার আছে সবার একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে। সেই বেসিক রেসপন্সিবিলিটি কি আমাদের যে নেক্সট প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন আমরা একটা লিভেবল বাংলাদেশ দিয়ে যেতে পারি, বেটার বাংলাদেশ দিয়ে যেতে পারি, এবং সেখানে কার্বন নিঃসরণ যেন জিরোর জায়গায় নিয়ে আসতে পারি। এইরকম একটা বিষয়টাই বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংকের একটা উদ্যোগ, এবং সেই থেকে এই রেটিংটার কাজ করে। আপনি একটু আগে বলছিলেন যে পূবালী ব্যাংক নিজেও গ্রিনারিতে বিভিন্ন ধরনের কাজ করছে, সবুজায়নের জন্য সারা দেশে গাছ লাগাচ্ছে। এটা এই প্রজেক্টে নিয়ে যদি একটু বলেন কি করছে? আমাদের সাস্টেনেবল ফিন্যান্সের আওতায় একটা বাজেট আছে যে কিভাবে আমরা আমাদের পরিবেশকে এই সুন্দর করব, ভালো করব। এইটার আবার অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন গাছ লাগানোর বিষয় আছে, যেখানে বিশুদ্ধ পানি নাই সেখানে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া, এইরকম অসংখ্য কম্পোনেন্টের মাধ্যমে এটা আছে। তা আমরা 2024-এ যেটা করেছি, আমরা সকল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে মাঠ আছে, পুকুর আছে, পাড়ের মধ্যে হয়তো কোনো গাছ নেই, তা আমরা সব জায়গাতে গাছ লাগানোর একটা পরিকল্পনা নিয়েছি। কোস্টাল বেল্টেও গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। এইরকম পরিকল্পনা করে আমরা প্রায় গত বছর 40,000-এর উপরে গাছ বৃক্ষরোপণ করেছি। এই বছরও আমরা অনেকগুলো জায়গাতে বৃক্ষরোপণ করেছি। ইভেন আমি যদি বলি একদম ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা ইউনিভার্সিটিতেও আমরা গত বছর 3,500 করেছি।
আপনাদের নতুন যে জেলখানাগুলো হয়েছে সেখানে স্পেস আছে কিন্তু গাছ নাই, সেখানে গাছ লাগানোর ব্যবস্থা করেছি যেন বেসিক্যালি সেটাও একটা গ্রিন জায়গাতে চলে আসে। তো আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে 5-6 বছর পরে যখন এগুলো কার্বনকে শোষণ করে নেবে এবং অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন দেবে, তখন আমরা দেখব যে আমাদের যে স্থাপনা আছে 800-900 ইউনিটস, এরা যে কার্বন নিঃসরণ করে এই তার চেয়ে বেশি আমি কার্বন শোষণ করি কিনা এবং তার চেয়ে বেশি আমি অক্সিজেন দেই কিনা। তাহলে কি পূবালী ব্যাংক দাবি করতে পারবে যে আমি নেট কার্বন জিরোতে পৌঁছে গেছি, বরং আমি আরও পরিবেশে বেশি অক্সিজেন কন্ট্রিবিউট করতেছি। আপনি ওই যে আমরা যদি একটু বড়োয়ারদের পার্সপেক্টিভে আসি, আপনারা যে বললেন যে সাস্টেইনেবল ফাইন্যান্সিং করছেন, কি ধরনের প্রজেক্টে আপনারা ফাইন্যান্স করছেন এবং বড়োয়ারদের জন্য কি সুবিধা? আমি যদি বলি পূবালী ব্যাংকে একজন যদি আপনার গ্রিন প্রজেক্ট থাকে তাহলে পূবালী ব্যাংকে সহজ শর্তে কিভাবে সে ফাইন্যান্স পেতে পারে? মানে আমরা প্রথমেই ইনভেস্টমেন্টের মধ্যে একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে এনভায়রনমেন্টাল রিস্ক রেটিং আমরা একটা করি। তো এই এনভায়রনমেন্টাল রিস্ক রেটিংয়ের ক্ষেত্রে লো ছাড়া আমরা কোনো কাজ করি না, এটা হলো 1 নম্বর বিষয়। সেকেন্ড ইস্যু হলো যে বাংলাদেশের সবচেয়ে প্লাটিনাম লিড সার্টিফাইড, যেটা গ্রিন অপারেশনের দেয়, প্লাটিনাম লিড সার্টিফাইডের ক্ষেত্রে মানে ওয়ার্ল্ডের রেটিংয়ে যারা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, মানে আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, ওয়ার্ল্ড রেটিংয়ে, হ্যাঁ, তারা আমাদের সাথে ব্যাংকিং করছে। এপিক করছে, মেট্রোপলিটন করছে, গ্রিন টেক্স করছে, যারা এই জায়গাতে নাম্বার 1 ওয়ার্ল্ডের। এছাড়া বাংলাদেশের প্রথম যে লিড প্লাটিনাম সার্টিফাইড অর্গানাইজেশন এনভয় টেক্সটাইল, সেটাও আমাদের সাথেই ব্যাংকিং করে। এতে হচ্ছে কি যে আমরা চাচ্ছি যে এই লিড প্লাটিনাম হতে গেলে কী করতে হয়, তাকে রেইন যেটা আছে সেটাকে হারভেস্ট করতে হয়, ওয়াটারের জায়গাটা প্রিজার্ভ করতে হয়, সেটাকে আবার রিইউজ করতে হয়, এবং ইন্ডাস্ট্রি যে ওয়াটারগুলো ডিসচার্জ করে মানে সেটা আবার ইটিপির মাধ্যমে পিউরিফাইড হয়ে তাকে করতে হয়। এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে রুফটপে সোলার প্যানেল লাগাতে হয়, রিনিউয়েবল এনার্জির জায়গাগুলো কাজ করে, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে তাদের কাজ করতে হয়, ওয়ার্কিং এনভায়রনমেন্ট ওয়ার্কারদের জন্য অত্যন্ত মানে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই করতে হয়, বিল্ডিং স্ট্রাকচার সেভাবে তাদেরকে গঠন করতে হয়। তো এইরকম অসংখ্য কাজ তাদেরকে করতে হয় প্লাটিনাম লিড সার্টিফাইড হতে হলে। তো আমরা চাই যে আমাদের অধীনে যারা আছে বড় বড় অর্গানাইজেশন সবাই এরকম হয়ে যায়। এটা একটা। আরেকটা ইস্যু হচ্ছে যে যেমন ধরেন ওল্ড একটা মেশিনারিজ আপনার আছে, সেটা অনেক বেশি এনার্জি নেয় প্রোডাকশনের জন্য। তো সেম প্রোডাকশনে যদি 20%-এর কম এনার্জি খরচ করে, তাহলে এটা মানে গ্রিন ফিন্যান্স বা সাস্টেনেবল ফিন্যান্সে যেতে পারে। আবার ধরেন আমাদের যে প্লাস্টিক বোতলগুলো আমরা কি করব, এই প্লাস্টিক বোতলগুলো অনেক সময় রিসাইকেল হচ্ছে, তাহলে কি হচ্ছে, পরিবেশে নষ্ট হচ্ছে না। রিসাইকেল যদি হয় তাহলে এই যখনই আপনি ফেলে দিবেন তখন কেউ না কেউ সেটা দেখবেন নিচ্ছে তাদের লাইভলিহুডের জন্য, নিয়ে আবার সেই ইন্ডাস্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে থ্রু লোকাল চ্যানেলের মাধ্যমে। তাহলে কি হচ্ছে, সেখান থেকে আমরা ফাইবার তৈরি করতেছি, সেইখান থেকে আমরা আবার মানে দ্যাট ইজ এনি ফর্ম অফ রিউজের কাজ। আমরা যদি ফান্ডে আসি, যে আপনারা কেমন ইন্টারেস্ট রেটে কারা আপনাদের বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে ফান্ডিং করছে এই ইন্ডাস্ট্রিতে ফান্ডিং করার জন্য, তো কত ইন্টারেস্ট রেটে কিভাবে ফান্ডিংটা করছেন? এটা হচ্ছে যখন আমরা জিটিএফ এ ফান্ড করছি, মানে বাংলাদেশ ব্যাংকের যে অর্থায়ন যেটা, সেখান থেকে 5%-এ আমরা কাস্টমারকে দিচ্ছি। যখন আমরা যখন গ্রিন বন্ড করলাম বাংলাদেশে প্রথম, সেটা হচ্ছে বিআইআই, ব্রিটিশ ইন্টারন্যাশনাল, এটাকে সিডিসি বলতো আগে, কমনওয়েলথ ডেভেলপমেন্ট কর্পোরেশন, যে এটা ইউরোপিয়ান সংস্থা, এটা দিস ইজ দ্য লার্জেস্ট দোজ আর ওয়ার্কিং উইথ দ্য গ্রিন ফিন্যান্স। তো সেইখানে আমরা ধরেন দিয়েছি এই সোফার প্লাস 2 বা 3, সব কিছু হিসাব করলে হয়তো 6-7% আসবে। এখন আইএফসিরও একটা ম্যান্ডেট আছে 100 মিলিয়নের, সেখানেও আমরা এই গ্রিন ফিন্যান্সের বিভিন্ন জায়গায় রিনিউয়েবল এনার্জি হোক, তারপরে উইন্ডমিল হোক, তারপর বায়োগ্যাস প্লান্ট হোক, অথবা এই ধরেন এই যে এনার্জি সেভিংস, গ্রিন বিল্ডিং, গ্রিন ফ্যাক্টরি, এইসব করার জন্য এখানেও ওই আলটিমেটলি তার খরচ পড়বে 7%-এর মতো। তো আইএফসি ফান্ডটা কবে থেকে আপনারা দিতে শুরু করবেন মনে হচ্ছে? এইটা আসলে তারা তো আমাদের ভার্বালি ম্যান্ডেট দিয়ে গেছে, অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করা, তো আমরা আশা করি যে এটা হয়তো অক্টোবর থেকে বা নভেম্বর থেকে আমাদের এটা শুরু করবো আমরা এই 100 মিলিয়ন আইএফসি ফান্ডিং থেকে। আপনাদের ফিউচার এ ধরনের আর কোনো সাস্টেনেবল ফাইন্যান্স সহজ শর্তে ছোট ছোট এন্টারপ্রেনারদেরকে গ্রিন ফাইন্যান্সিং এ, গ্রিন প্রজেক্টে এনকারেজ করার জন্য কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, বেসিক্যালি আমরা তো দুইটা জায়গাতে, আমরা তো মাঝখানে, আমরা ইন্টারমিডিয়ারি, তো আমরা দেখতেছি যে ইন্টারন্যাশনাল সংস্থাগুলো কারা কাজ করে।
হুম। আমরা এডিবির সাথে কমিউনিকেট করছি, জাইকার সাথে করছি, আমরা বাইরে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি হুম। যে কীভাবে আসলে আমরা লো কস্টে আমরা এই ফান্ড আনতে পারি, সেটা আমাদের একটা কাজ। এবং এটার উদ্দেশ্য এবার আমরা একটা সাইবোসে যাচ্ছি জার্মানিতে। ওইখানে সারা পৃথিবীর বিভিন্ন ব্যাংকগুলো আসে, যারা এরকম কেউ কেউ গ্রিন ফিন্যান্সে ম্যান্ডেট থাকে, সেই জায়গাগুলোতে আমরা দেখব যে এক্সপ্লোর করে দেখব যে আমরা আসলে কতটুকু কী করতে পারছি। তো এইটা হচ্ছে একটা প্রেক্ষাপটে আমরা কাজ করছি। আর এইটা যখন আমি লোয়েস্ট পাবো, কস্টে পাবো, তখন যখন আমার এন্টারপ্রেনারকে দিব, সে তখন অ্যাট্রাক্টেড হবে। এবং সে দুটো কারণে একটা লোয়ার কস্ট পাচ্ছে, তার যে বায়ার আছে তাদের একটা ম্যান্ডেট আছে, যারা মানে ইম্পোর্ট আমাদের এখান থেকে মালামাল নিচ্ছে আমেরিকা বা ইউরোপ, তারাও তো চায় এখানে লিভেবল বাংলাদেশ তৈরি করতে গিয়ে। তো তাদের ম্যান্ডেটটা ফুলফিল হলো, তাহলে সে বেশি ওয়ার্ক অর্ডার পাবে, বায়ারের কাছ থেকে কনফিডেন্স পাবে। বায়ারের আবার যারা বায়ার আছে তারাও তো চায় যে পরিবেশ দূষণ যেন না হয়, দ্যাট ইজ আলটিমেট কনজিউমার। দ্যাট ইজ আমরা যদি লোয়ার কস্টে দিতে পারি এবং সে দেখবে যে এটা দিলে সে বায়ারকে কনফিডেন্স দিতে পারবে, বায়ারের ম্যান্ডেটটা ফুলফিল করতে পারবে, তখন এইটাই হবে। তাইলে কান্ট্রিটা আমাদের সামনের দিকে আগাবে, এই আর কি বিষয়। আপনি মোটা থেকে অনেকগুলো 3টা কম্পোনেন্টের কথা বলেছেন সাস্টেনেবল রেটিং এর ক্ষেত্রে। এখানে আরো একটি মাইক্রো লেভেলে যদি যাই, জেন্ডার ব্যালেন্সের একটা রেটিং এর কথা বলেছে, সেখানে আপনাদের পারফরম্যান্স কিরকম? জেন্ডারের ক্ষেত্রে পূবালী ব্যাংকের একটা সুন্দর একটা পলিসি আছে, জেন্ডার পলিসি, এবং সেখানে আমরা মোটামুটি 5টা কম্পোনেন্টের করেছি যে কীভাবে আমাদের উইমেন এমপ্লয়ি তাদের মেইন স্ট্রিমে কাজ করতে পারে, তারা কিভাবে ডিসিশন মেকিংয়ে পার্টিসিপেট করতে পারে, ইনইকুয়ালিটিটা যেন কোনো জায়গায় না থাকে। তো এইরকম কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা কী করেছি, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যত ধরনের বড় কমিটি আছে, ম্যানেজমেন্ট কমিটি, টাস্ক ফোর্স, অ্যাসেট লায়াবিলিটি কমিটি, রিস্ক কমিটি, সব কমিটিতে আমরা আমাদের উইমেন পার্টিসিপেশন রেখেছি, যেন তারা ডিসিশন মেকিংয়ে কাজ করতে পারে। আপনার গ্রিন ফাইন্যান্সে এখন 2024 সালে পোর্টফোলিওতে দেখি প্রায় 6,500 কোটি টাকা। এটা কি আপনারা কত করতে চান বা এটা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? মানে সাস্টেনেবলের ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের পোর্টফোলিওর 50% উপরে চলে গেছে, আর টোটাল পোর্টফোলিও। আর গ্রিন ফিন্যান্সের ক্ষেত্রে আমাদের 6,000 কোটি টাকা আছে। আমাদের দুইটা স্ট্র্যাটেজিক ইস্যুর মধ্যে যে আমরা বেসিক নিডসগুলো নিয়ে কাজ করব, যেমন ফুড ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আবাসন খাত, তারপরে চিকিৎসা, শিক্ষা, এরকম। আর হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। এই এনভায়রনমেন্ট এটাতে রিনিউয়েবল এনার্জিটা এটার পার্টে চলে আসে। তারপরে যে বললাম যে জায়গাগুলোতে, এটা আসলে আলটিমেটলি টার্গেট হচ্ছে যে 27-এর মধ্যে যেন আমরা আউটস্ট্যান্ডিংটা 10,000 কোটি টাকার মধ্যে এই জায়গায় নিয়ে যেতে পারি। এটা আসলে যতটা বেশি নিব দেশের জন্য ততটা ভালো হবে। আমার নেক্সট প্রজন্ম যেটা বলছিলাম যে তাদের জন্য লিভেবল বাংলাদেশ হবে। আচ্ছা, আপনাকে সর্বশেষ আরেকটি বিষয় আমরা একটু জানতে চাই যে এই যে ডিজিটাল ট্রানজ্যাকশন, এই সহজ লেনদেনে মানুষকে আরো বেশি আগ্রহী করে তুলতে বা অ্যাওয়ারনেস বাড়াতে আপনার ব্যাংক কি করছে? আসলে অনেকগুলো স্টেপ নেওয়া হয়েছে। যারা আমাদের গ্রাহক হয়েছে তাদের ক্ষেত্রে তো আমরা কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছি যে গ্রিন ডিজিটাল ট্রানজ্যাকশনগুলো করার জন্য। প্রতিদিন পূবালী ব্যাংকের পেপারে অ্যাডভার্টাইজমেন্ট আছে, ওইখানে দেখবেন প্রথমেই লেখা আছে ঘরে বসেই অ্যাকাউন্ট খুলুন। এই একটা কমন ডায়ালগ দিয়ে দেখবেন প্রতিদিন ন্যাশনাল ডেইলিগুলোতে যাচ্ছে। এবং এটা শুধু এটা যাচ্ছে না, কার্ডের ক্ষেত্রেও আমরা ডিজিটাল মিডিয়াতে চলে গেছি। তার মানে এটা একটা অ্যাওয়ারনেস কন্টিনিউয়াসলি চলছে। তারপর ওই যে পিনকোড শেয়ারিং থেকে শুরু করে যে গ্রাহকের যে বিভিন্ন সময় ফ্রডস্টাররা বিভ্রান্ত করে, সেটাকে জনসচেতনামূলকভাবে আমরা মিডিয়াতেও দিচ্ছি, সেই সাথে আমাদের SMS-এর মাধ্যমেও যাচ্ছে। তো মোটামুটি যতগুলো চ্যানেল আছে, আমি বললাম সোশ্যাল মিডিয়ার চ্যানেল বলেন, পেপার মিডিয়ার চ্যানেল বলেন, আমাদের SMS সিস্টেমের মাধ্যমে বলেন, যে আমরা কাস্টমারকে অ্যাওয়ার করছি যে কীভাবে তারা আসলে ডিজিটাল ট্রানজ্যাকশনটা করতে পারে। এবং এটা শুধু তাই না, আমাদের কর্পোরেটগুলোতে তো আমাদের ফিজিক্যালি সেলস টিম যাচ্ছে, যে সেখানে ইনস্টল করে দিয়ে আসতেছে ডিজিটাল সিস্টেম, তাদেরকে ট্রেনিং দিয়ে আসতেছে। এবং যেমন তারপর আবার কান্ট্রিব্যাপী যে CMSME আছে, সকল ব্রাঞ্চকে ম্যান্ডেট দেওয়া হয়েছে CMSME সকল গ্রাহক যেন আমাদের ব্রাঞ্চে তারা নিয়ে আসে, তাদেরকে দাওয়াত দেয়, তাদেরকে এন্টারটেন করে এবং সেই সাথে ডিজিটাল ব্যাংকিংটাই করে। কারণ এটাই যত বেশি আমরা ডিজিটাল করব তত সুবিধা হচ্ছে যে আমার ব্রাঞ্চে লোকজনকে আসতে হবে না, পরিবহনের জন্য তাদের সময় ব্যয় করতে হবে না,
তারা ঘরে বসেই করতে পারবে। এখন ইভেন আমার যে পাইপ ব্যাংকিং যারা ব্যবহার করছে তারা এখন ব্যাংকিংয়ে আর আসে না। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কারেন্ট বিলটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে পূবালী ব্যাংক কিভাবে সবুজ অর্থায়ন করে দেশের আমাদের সোসাইটিতে কন্ট্রিবিউট করছে, আমাদের এনভায়রনমেন্টে কন্ট্রিবিউট করছে, এবং একই সাথে ব্যাংকটির তার যে স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, সেটিও কতটা শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।